আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের জন্য অবশেষে একটা সুখবর খুব শীঘ্রই সামনে আসবে, এইটুক নিশ্চিত আমি হতে পেরেছি। আমি পুরো গল্পটা বলবো না, কিন্তু আমি কিছু হিন্টস আপনাদের সাথে তুলে ধরবো। আপনারা আশা করি বুঝে যাবেন, যারা অনেক চতুর, অনেক প্রজ্ঞাবান, যারা দীর্ঘদিন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক প্রক্রিয়া জানেন, বুঝেন, তারা আশা করি ক্লিয়ারলি বুঝে যাবেন যে আমি আদৌ কি বুঝাতে চেয়েছি। 5 আগস্টের সেই তথাকথিত জঙ্গি উত্থানের পর আপনাদের প্রত্যেকের একটা অভিযোগের জায়গা ছিল, বাংলাদেশ আওয়ামী লীগের মূল নেতৃত্ব সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এখানে মেটিকুলাস অভ্যুত্থান হয়েছে, মেটিকুলাস একটা পরিকল্পনা ছিল, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সামষ্টিক ব্যর্থতার কারণে কিন্তু এই অভ্যুত্থান খুব সহসায় সম্পন্ন করা সম্ভব হয়েছে। সেই জুলাই সন্ত্রাসী, ডিপ স্টেট, সিআইএ, আইএসআই, হোয়াটএভার, এরপর থেকে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ থাকি। আমি দেখেছি আপনাদের অর্থাৎ তৃণমূলের প্রত্যেকের একটা প্রত্যাশার জায়গা, আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা ছিল যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবশ্যই, যারা দুর্বৃত্তায়ন করেছেন, যারা তৃণমূলের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের মূল নেতৃত্বকে বিচ্যুত করেছেন, যারা শেখ হাসিনার সাথে তৃণমূলকে বিচ্ছিন্ন করেছেন, যারা বাংলাদেশ আওয়ামী লীগকে আওয়ামী লীগের মূলনীতি থেকে সরিয়ে নিয়েছেন, যারা আওয়ামী লীগের মধ্যে থেকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করেছেন, মনোনয়ন বাণিজ্য করেছেন, বিভিন্ন ধরনের অপকর্মের সাথে যারা সম্পৃক্ত, যারা গত 16 বছর মধু খেয়েছে, এখন এই দুঃসময়ে এসে কথা বলতেছে না, তারা জামাতের সাথে আতাত করতেছে, বিএনপির সাথে আতাত করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে, দেশের মধ্যে বিএনপির সাথে আতাতের মাধ্যমে তাদের সবকিছু ঠিকঠাক চলতেছে। এই ধরনের নেতৃত্বকে যাতে খুব দ্রুততার সাথে সরিয়ে দেওয়া হয়, অর্থাৎ মূল নেতৃত্বের মধ্যে একটা ব্যাপক আকারে পরিবর্তন আপনারা সবাই চেয়েছেন। আমার মনে হয় আপনাদের এই চাওয়াটা অতি শীঘ্রই পূরণ হতে যাচ্ছে। আমি খুব স্পর্শকাতর মাধ্যম থেকে জেনেছি, মোটামুটি কনফার্ম হয়েছি, খুব শীঘ্রই একটা বিশাল আকারের পরিবর্তন আসবে। কারা আসবে নেতৃত্বে, কাদের পরিবর্তন করা হবে সেই বিষয়ে আজকে যাব না, কিন্তু পরিবর্তন আসছে খুব শীঘ্রই, এটা মোটামুটি আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমার আশঙ্কার কয়েকটা জায়গা আছে। প্রথমত, ধরেন বাংলাদেশ আওয়ামী লীগের মূল নেতৃত্ব পরিবর্তন করা হলো, তারা কি বাংলাদেশে সহসায় প্রবেশ করতে পারবে? ধরেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বের যে কাঠামো, পুরো কাঠামো পরিবর্তন করা হলো, তাদেরকে কি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় বিএনপি ফিরতে দেবে? বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত দল হিসেবে নিষিদ্ধ করে রাখা হয়েছে, সংগঠন হিসেবে। এখন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কি না? যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটা প্রত্যাহার করার কোনো প্রকার সম্ভাবনা নাই। এখন যদি আওয়ামী লীগের মূল নেতৃত্বে পরিবর্তন আসে, তারা যদি সহসায় বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেক্ষেত্রে আওয়ামী লীগ কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কি না? এটা আমার প্রশ্নের জায়গা। আপনাদের অভিব্যক্তি আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। এটা আমার অভিব্যক্তি যে আদৌ যদি নেতৃত্বের আমূল পরিবর্তন করা হয়, তারা যদি বাংলাদেশের স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরতে না পারে, সেক্ষেত্রে রাজনীতি কিভাবে করবে, দল কিভাবে সুসংগঠিত করবে, তৃণমূলের সাথে কিভাবে কানেক্টেড হবে, এটা কিন্তু একটা ব্যাপক প্রশ্ন। এখন এই যে ব্যাপারটা, এই যে প্রক্রিয়াটা, বাংলাদেশ আওয়ামী লীগের মূল নেতৃত্বের পরিবর্তন আসবে, তারা বাংলাদেশে প্রবেশ করতে পারবে কিনা, প্রবেশ করতে গেলে কিংবা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে গেলে কি ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, আপনাদের ধারণা কি? আমার দুটো ধারণা। প্রথমত, বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি কখনোই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক স্পেস দেবে না, কারণ ওইটুক সৎসাহস, ওইটুক সক্ষমতা জনাব তারেক রহমানের মধ্যে নাই। তিনি একদলীয় নির্বাচন করে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয়েছেন। তিনি চাইবেন না বিএনপির সব থেকে মাথা ব্যথার কারণ বাংলাদেশ আওয়ামী লীগ স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরুক। কারণ আওয়ামী লীগের জন্ম হয়েছে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। আওয়ামী লীগ বিরোধী দলে অনেক বেশি শক্তিশালী থাকে, বিরোধী দলে রাজপথ কাঁপাতে পারে, আমরা সেই লগি বৈঠা আন্দোলন দেখেছি। সুতরাং তারেক রহমান এই রিস্ক নেবে না। প্রয়োজনে সে সবার সাথে সম্পর্ক ত্যাগ করবে, আবার ইসলামিস্টদের সাথে নিয়ে সে সম্পর্ক ঠিক করবে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক স্পেস দেবে না। দ্বিতীয়ত, বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের বিরোধিতা করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর বিপথগামী অফিসাররা কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বাংলাদেশ সেনাবাহিনী কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি, কখনোই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তাদের পছন্দ হয়নি, তাদের মনে ধরেনি। তারা পাকিস্তান সেনাবাহিনীর একটা পার্ট বলতে পারেন। বাংলাদেশ সেনাবাহিনীতে এখনো যারা মৌলবাদী মন মানসিকতা পোষণ করে, যারা ইসলামিস্ট মতাদর্শের, যারা জামাতি, যারা হেফাজতি, যারা হিজবুতি, যারা বিএনপি পন্থী, এরা কখনোই চাইবে না, বিশেষ করে সেনাপ্রধান ওয়াকার কখনোই চাইবে না বাংলাদেশ আওয়ামী লীগ স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরুক, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে প্রবেশ করুক। বঙ্গবন্ধু কন্যার প্রবেশ করাটা পরের বিষয়, ওইটা আমি বলতেছি। কিন্তু এই যে দুটো বিষয়,
প্রথমত, এই সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে কখনোই রাজনৈতিক স্পেস দেবে না। দ্বিতীয়ত, বাংলাদেশের সশস্ত্র বাহিনী কখনোই বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরুক, এইটা তারা চাচ্ছে না। কারণ সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডে যারা থাকে, অর্থাৎ সেনাপ্রধানের পরের যে লেয়ারগুলো আছে, প্রত্যেকটা লেয়ারের স্বাধীনতা বিরোধী চক্রের দালালরা, দোসররা বসে আছে। এই দেশদ্রোহী গাদ্দারদের কারণে আজ বাংলাদেশের এই করুণ পরিণতির দিকে আগাচ্ছে বাংলাদেশ। এখান থেকে আদৌ আমাদের মুক্তি কবে মিলবে আমরা সেটা জানি না। তবে এইটুক নিশ্চিত, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশকে এই মুহূর্তে রক্ষা করার মতো কোনো শক্তি কারোর মধ্যে নাই। এটা আমরা বুঝে গেছি গত 19 মাসের শাসনামলে। বিগত 1 মাস যাবৎ বিএনপি ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশকে যেভাবে মৃত্যুপরিতে পরিণত করেছে, বাংলাদেশে যেভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, মব ঘটতেছে, সম্প্রীতি, সব বিষয়ে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ব্যর্থ হয়েছে, বিএনপি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে। সুতরাং বিএনপির কাছে আমরা সেই প্রত্যাশা করি না। দেশ রক্ষা বিএনপি কখনোই করতে পারবে না, এই কথা আমি গত 1 বছর যাবৎ বলে আসছি। সুতরাং আমি সামনের দিনেও বলবো। এই যে দুইটা বিষয়, প্রথমত সশস্ত্র বাহিনীর যে ব্যাপারটা, দ্বিতীয়ত বিএনপি, এই দুইটা ব্যাপার কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ হ্যান্ডেল করবে, এটা কিন্তু একটা ব্যাপক প্রশ্নের জায়গা। আমার মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগের উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্ব দেওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের একটা বিশাল পতন হয়েছে। এইটা বাংলাদেশ আওয়ামী লীগের যারা নীতি নির্ধারণী মহল এই মুহূর্তে আছে এবং পরবর্তীতে যারা আসছে, নতুন মুখ কিংবা পুরান মুখ নতুন ভাবে আসবে, তাদের মস্তিষ্কে ঢুকাতে হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের সামষ্টিক ব্যর্থতার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের পতন হয়েছে। এইখান থেকে আমাদের বের হতে হবে, এই সেক্টরটাকে আমাদের উন্নত করতে হবে, আমাদেরকে এই সেক্টরের প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হবে। ফেসবুকে আওয়ামী লীগের পেজে এমন কোনো লাইভ করব না যে লাইভে ভিউয়ার থাকে 90 জন। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে প্রচুর ইনভেস্ট করতে হবে, আমাদের কোয়ালিটি কন্টেন্ট বানাতে হবে, আমাদেরকে এই সরকারের ব্যর্থতা, অপশাসন, এই সরকারের সীমাবদ্ধতা সবকিছু বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, ব্যাপক আকারে স্প্রেড করতে হবে। এই সরকারের ব্যর্থতা, কূটনৈতিক ব্যর্থতা, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্কের টানপূরণ সবকিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে সারা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে হবে, প্রত্যেকটা প্রান্তে পৌঁছে দিতে হবে। বাংলাদেশের মানুষের মধ্যে ইতিমধ্যে একটা ধরনের ব্যাপার আমরা লক্ষ্য করছি। এই ব্যাপারগুলা প্রপারলি করতে পারলে বাংলাদেশের মানুষ এক হয়ে যাবে। বাংলাদেশের মানুষ এক হয়ে তখন বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে বাধ্য করবে। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল, জনমানুষের দল, মেহনতি মানুষের দল, খেটে খাওয়া মানুষের দল, কৃষক, শ্রমিক থেকে শুরু করে একদম উচ্চবিত্ত যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্রের দলও বাংলাদেশ আওয়ামী লীগ। অর্থাৎ এই গণমানুষের দলকে ফিরতে হলে গণমানুষের হাত ধরে ফিরতে হবে। এই মুহূর্তে এই প্রক্রিয়া ছাড়া অন্য কোনো প্রক্রিয়া আমার চোখে ভাসতেছে না। এবং এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, তৃণমূলকে বাঁচিয়ে রাখতে হবে। আর তৃণমূলকে বাঁচিয়ে রাখতে গেলে অবশ্যই আপনাদেরকে তাদের জামিনের বন্দোবস্ত করতে হবে, তাদেরকে অর্থনৈতিক সহায়তা প্রদান করতে হবে। নয়তোবা তারা যদি না বেঁচে থাকে, তারা যদি স্বাভাবিক জীবন ধারণ না করতে পারে, তাদের আদর্শিক জায়গাটা ঠিক রাখা চাইলেও সেটা তারা করতে পারবে না, সম্ভব হবে না। এইটুক কমন সেন্স আপনাদের মাথার মধ্যে যত দ্রুত ঢুকবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য দীর্ঘমেয়াদে ততই ভালো। সর্বোপরি আমি আবারও বলতেছি, বাংলাদেশ আওয়ামী লীগের মূল নেতৃত্বে একটা ব্যাপক পরিবর্তন আসবে এবং এই মূল নেতৃত্ব বাংলাদেশে প্রবেশ করতে গেলে যে দুইটা প্রতিবন্ধকতা, নাম্বার 1 বিএনপি, বর্তমান ক্ষমতাসীন সরকার, নাম্বার 2 সশস্ত্র বাহিনী, এই দুইটা পার্ট কখনোই বাংলাদেশ আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে দেবে না। এই ক্ষেত্রে 2 থেকে 3টা বিষয় বাংলাদেশ আওয়ামী লীগকে মেইনটেইন করতে হবে, প্রপার ওয়েতে ঠিক করতে হবে। কূটনৈতিক চ্যানেলে সব থেকে বেশি যোগাযোগ বাড়াতে হবে, কূটনৈতিকভাবে অনেক বেশি অ্যাগ্রেসিভ ভূমিকায় থাকতে হবে, এটা আমি বিশ্বাস করি। কারণ কূটনৈতিক তৎপরতা ছাড়া এই বর্তমান যে ক্ষমতাসীন সরকার, এদের উপর চাপ প্রয়োগ করা সম্ভব হবে না। দ্বিতীয়ত, তৃণমূলের সাথে কানেক্টেড হইতে হবে, তাদেরকে সহায়তা করতে হবে, তাদের জামিনের বন্দোবস্ত করতে হবে। তৃতীয়ত, সাধারণ মানুষের মনের মধ্যে এই বিষয়টা ঢুকাতে হবে, ইতিমধ্যে ঢুকে গেছে। এই সরকারের সীমাহীন দুর্নীতি, ব্যর্থতা, অপশাসন, দুর্বৃত্তায়ন সবকিছু জনগণের মাঝে তুলে ধরতে হবে, যাতে একটা ব্যাপক আকারে একটা ম্যাসিভ আন্দোলন সৃষ্টি হয়। এবং এই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে হবে। ক্ষমতায় আসার ব্যাপারটা অনেক পরের, সেটা নিয়ে আমি কথা বলবো না। আশা করি বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহল এবং তৃণমূল এবং সাধারণ মানুষ আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এবং আমি তৃণমূলের উদ্দেশ্যে আরো একবার বলতে চাই, আপনাদের প্রত্যাশার জায়গা খুব শীঘ্রই পূরণ হতে যাচ্ছে। ভালো থাকবেন, পারলে ভিডিওটা সকল সেক্টরে ছড়িয়ে দিন। ধন্যবাদ। পশ্চিম এশিয়ার যুদ্ধ এবার দক্ষিণ পূর্ব এশিয়ায় ছোঁয়া লাগতে পারে, যে কোনো দিন, যে কোনো সময়, হয়তো 1 মাস, 2 মাস, 3 মাস সময় লাগবে, কিন্তু লাগার সম্ভাবনা কিন্তু প্রচন্ড বেশি। এখন আপনাদের সবার মনে আছে, পাকিস্তান কিছুদিন আগে একটা কথা বলেছিল, আব্দুল বাসিত, আমাদের
পাকিস্তানের যিনি প্রাক্তন রাষ্ট্রদূত ভারতে যিনি ছিলেন আব্দুল বাসিত, তিনি বলেছিলেন আমেরিকা যদি বা ইরান যদি পাকিস্তানকে আক্রমণ করে তাহলে পরে ভারতকে আমরা পাল্টা আক্রমণ করব দিল্লি এবং বোম্বাইতে মিসাইল মেরে। এটা যে ফাঁকা আওয়াজ ছিল না তা নয়, এর পেছনে কিন্তু অনেক বড় চক্রান্ত রয়েছে। চক্রান্তটা ফাঁস হয়েছে রাশিয়া এবং ভারতের যৌথ গোয়েন্দা তথ্য আদান প্রদানে। এখন ব্যাপারটা হচ্ছে কিভাবে যুদ্ধটা ছড়াচ্ছে। দেখুন, প্রথমে আমেরিকার ইসরায়েল শুরু হলো একে দিয়ে, ইরানকে দিয়ে। ইরান মারতে শুরু করলো উপমহাদেশীয় যে দেশগুলো রয়েছে 6টা দেশ, সেই 6টা দেশকে আক্রমণ করলো। এবারে 6টা দেশের মধ্যে একটা দেশের সঙ্গে, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটা সামরিক চুক্তি হয়েছে। এখন পাকিস্তান তো ওখানে গিয়ে লড়বে না, এখন তো সৌদি বারবার চাপ দিচ্ছে যে তুমি আমাদের থেকে টাকা নিয়েছো। এবার সৌদি কি করছে, সৌদি এখন চাপ দিচ্ছে তুমি ইরানকে মারো অথবা তুমি কোনো অ্যাকশন নাও যাতে আমাদের ওপরে আঘাতটা না আসে। এখন পাকিস্তানের হাতে কি অস্ত্র রয়েছে? পাকিস্তান এখন ভাবছে যে ভারতবর্ষ সাপোর্ট করে কাকে? ভারতবর্ষ সাপোর্ট করে আমাদের কি বলে আফগানিস্তান এবং বালুচিস্তানকে, এবং টিটিপিকে দিয়ে সিন্ধ প্রদেশ, বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া এগুলোকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এটা হচ্ছে পাকিস্তানের অভিযোগ। আর আরো একটা পাকিস্তানকে খেপিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ইরানের সঙ্গে ভারতের যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী ভারত কিন্তু হরমুজ প্রণালী দিয়ে ভারত নির্বিঘ্নে তেল নিয়ে আসছে। অথচ পাকিস্তানের জাহাজ যখন হরমুজ প্রণালীতে ঢুকেছিল তখন হরমুজ প্রণালী থেকে পাকিস্তানের জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এমনকি চীনের জাহাজকেও ফিরিয়ে দেওয়া হয়েছে। চীনের জাহাজকে ফিরিয়ে দেওয়ার অর্থ কি? চায়না তো বরাবর ইয়েনে ব্যবসা করে। চীনের জাহাজকে ফিরিয়ে দেওয়ার অর্থ ছিল যে, জিজ্ঞেস করা হয়েছিল এই জাহাজে কি আছে, তখন ওরা বলেছিল যে এই জাহাজে যা মালপত্র আছে সেগুলো হচ্ছে সব আমেরিকা যাবে এবং কিছু কিছু সৌদি আরব এবং অন্যান্য উপমহাদেশীয় গুলোতে যাবে। তখন আইআরজিসি বলেছে আমাদের এখান থেকে শত্রুপক্ষের কোনো জিনিস আমরা যেতে দেবো না, তোমরা তেল নিয়ে যাও, আমাদের কোনো অসুবিধা নেই, তোমরা ইয়েনে ব্যবসা করো, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা শত্রুপক্ষের জিনিস কেউ যেতে দেবো না। ফলে চায়নার জাহাজকে ওখান থেকে মুখ ঘুরিয়ে ফিরিয়ে আসতে হয়। আর পাকিস্তানের জাহাজকে তো হুমকি দিয়েছিল যদি না ফিরে যাও তাহলে তোপ মেরে উড়িয়ে দেবো। এখন এই অবস্থায় ভারতবর্ষের ওপরে পাকিস্তানের একটা রাগ। এক হচ্ছে টিটিপির ওপর, টিটিপিকে সাপোর্ট করা, 2 হচ্ছে বালুচিস্তানকে সাপোর্ট করা, 3 হচ্ছে তালিবানকে সাপোর্ট করা এবং পাকিস্তানকে ভাঙার চেষ্টা। আর একটা পুরনো রাগ রয়েছে অপারেশন সিঁদুর 1। তো এখন যে খবরটা এসে পৌঁছেছে সেই এর মধ্যে কিন্তু রাশিয়ায় একটা হয়ে গেছে। ইউক্রেন কিন্তু রাশিয়ার একটা বড় আপনার তৈল খনিতে ড্রোন অ্যাটাক করে সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ফলে রাশিয়াও কিন্তু তেতে রয়েছে, যে কোনো সময় রাশিয়াও কিন্তু নিয়ে পড়তে পারে। ফলে এই যে যুদ্ধ যেটা আমাদের পশ্চিম এশিয়া চলছিল, সেই যুদ্ধের আঁচ কিন্তু যে কোনো সময় আমাদের দিকে আসতে পারে। এবং পাকিস্তান এটাও বলেছে যে ভারতবর্ষ এবং তার বন্ধু রাষ্ট্রগুলো কাউকে আমরা ছাড়বো না। বন্ধু রাষ্ট্র কারা আছে? এখানে বাংলাদেশ আছে, ভুটান আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে, এগুলো হচ্ছে বন্ধু রাষ্ট্র। তার মানে যদি ভারতকে অ্যাটাক করে, ভারত তো ডিফেন্ড করে নেবে, কিন্তু বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা তারা নিজেদের আটকাবে কি করে? তাই তো আকাশ প্রতিরক্ষার অবস্থা নেই। আমাদের তো সুদর্শন চক্র রয়েছে, আমরা গতবারে তো মেরে তক্তা বানিয়ে দিয়েছিলাম, তখন তো আর কোনো রকম অসুবিধা হয়নি। এবারে কিন্তু এই চক্রান্তটা কিন্তু ওরা কিন্তু ধীরে 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 একটা ফলপ্রসূর দিকে যাচ্ছে। এবং কিছুদিন আগে আপনাদের মনে থাকতে পারে, আপনাদের কাগজে নিশ্চয়ই বেরিয়েছিল
যে পাকিস্তান এখন 8,000 কিলোমিটারের মিসাইল বানাচ্ছে, তখন আমরা আলোচনা করেছিলাম তাহলে কি আমেরিকায় বানাবে, এ করবে, মারবে। কিন্তু তুলসী গ্যাবার্ড এটা কিন্তু কংগ্রেসকে জানিয়েছিলেন যে পাকিস্তান কিন্তু 8,000 কিলোমিটারের এই বানাচ্ছে, মিসাইল বানাচ্ছে। ভারত কি করছে? ভারত করছে কি এখন যে ব্রহ্মস যেটা রয়েছে, ব্রহ্মসকে, আগে ব্রহ্মসের দূরত্ব ছিল আপনার 230 কিলোমিটার, এখন সেটাকে বাড়িয়ে 800 কিলোমিটার করা হচ্ছে। ভারতের কাছে কিন্তু আপনার মিসাইলের কমতি নেই, প্রচুর মিসাইল আছে, ব্যালিস্টিক মিসাইল রয়েছে, ক্রুজ মিসাইল রয়েছে। এই ক্রুজ মিসাইল হচ্ছে গিয়ে আপনার এই ব্রহ্মস। ক্রুজ মিসাইল হচ্ছে একেবারে মাটির সঙ্গে, মাটির ওপর দিয়ে যায়, খুব কাছাকাছি দিয়ে যায়, ফলে র্যাডারে ধরতে পারে না, আর ক্রুজ গিয়ে দাম করে মেরে দেয়। সেটা 800 কিলোমিটার করছে, তৈরি হয়ে গেছে। ফলে ভারত নিজেকে রক্ষা করতে পারবে, কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র যেগুলো আছে, ভারতের বন্ধু রাষ্ট্র, তাদেরকে কি করে রক্ষা করবে সেটা এখন ভারতের এখন মাথা ব্যথার হয়ে দাঁড়িয়েছে। এই কিছুদিন আগে মানে গতকালকে একটা মিটিং হয়েছে, রাজনাথ সিং একটা মিট করেছেন, আর্মি যত কমান্ডার আছে সমস্ত আর্মি কমান্ডারদের ডেকে পাঠিয়েছিলেন, ডেকে পাঠিয়ে উনি একটা মিটিং করেছেন। সেখানে তিনি পুরস্কার এই অবস্থার ব্যাখ্যা করেন যে কি হয়েছে। এই হিন্দু রিপোর্টটা দেখুন, এখানে 25 তারিখের, তলায় দেখুন 25 তারিখের রিপোর্ট। এটা আজকে আমার চোখে পড়েছে এবং আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। এখন এই যদি অবস্থা হয় তাহলে পরে কিন্তু আপনাদের কিন্তু এখন সুস্থ আর আপনারা থাকতে পারলেন না। যদি এখানে অপারেশন সিঁদুর যদি 2 শুরু হয়ে যায়, ভারত তো বেঁচে যাবে, সুদর্শন চক্র রয়েছে, ভারতের গায়ে একটাও পড়বে না। কিন্তু মুশকিল হচ্ছে ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র যেগুলো আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান রয়েছে, বাংলাদেশ রয়েছে, ভুটান রয়েছে, তারপর নেপাল রয়েছে, ওদিকে শ্রীলঙ্কা রয়েছে, মালদ্বীপ রয়েছে। মালদ্বীপকে বাঁচাবেই করে, সেটা একটা দ্বীপের মতো, তাকে বাঁচাবেই করে। এদের নিয়ে এখন কিন্তু ভারত খুব মুশকিলে পড়েছে। এছাড়া আর একটা ওদের রাগ আছে পাকিস্তানের। আর এই যে আমি আগে বলে দিই, এই যে অস্ত্র ফস্ত্র সাপ্লাই কে দেবে জানেন তো? সাপ্লাই দেবে কিন্তু চীন। চীন সামনে আসবে না, চীন কোনোদিন সামনে আসে না, চীন পেছন দিক দিয়ে খেলে। কারণ চায়না দেখে যে আমি কেন বেকার অস্ত্রটা আমি খরচা করতে যাব, বরং আমি অস্ত্রটা পাকিস্তানকে দিই, টেস্টিংও হয়ে যাবে, যদি মরে তো ওরা মরবে, আর যদি ভালো হয় তাহলে পরে বেরিয়ে গেল যে ভালো অস্ত্র। তার মানে চীন করবে কি, পেছন দিক দিয়ে সাহায্য করবে। যদি এখন এইদিকে যাবে তো মনে হচ্ছে যাবেই, 2-3 মাসের মধ্যে হয়তো পরিস্থিতি খুব খারাপ হতে পারে। আপনারা কিন্তু এই যে ইরান আর ইসরায়েল ইউএসএ যুদ্ধ থেকে আপনারা মুখ ফিরিয়ে নিচ্ছেন না, আপনারা জানেন না যে আপনারা কতটা ভুল করছেন। এই যুদ্ধের আজ কিন্তু আমাদের গায়েও এসে পড়বে, সেটা কিন্তু সময় বলে দিচ্ছে যে আমরা কিন্তু সেই আঁচ থেকে কিন্তু আমরা কিন্তু গা পুড়তে লেগেছে। আর খুব বেশি দিন দেরি নেই, হয়তো খুব শিগগিরই একটা সিঁদুর দ্বিতীয় দেখতে হবে। আর সিঁদুর দ্বিতীয় যদি হয় তাহলে ভারতবর্ষ বেঁচে যাবে, কিন্তু আপনাদের দেশ যেগুলো পার্শ্ববর্তী আছে সেগুলো কিন্তু খুব মুশকিলে পড়বে। তখন আপনারা কি করবেন? ফলে আপনারা ওদিকে হচ্ছে, ওদিকে কেন আমরা দেখতে যাব, এই অবস্থা যদি আপনারা বসে থাকেন না, তাহলে আপনারা খুব ভুল করবেন। পরিস্থিতির দিকে নজর রাখুন এবং সাবধানতা অবলম্বন করুন। আমি এটা আগাম বলে দিলাম আপনাদের অনেকদিন আগে। এবার থেকে নজর রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।